আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ডিভিডেন্ড পলিসির শেষ ক্লাস করব। এই চ্যাপ্টারের একটা অঙ্ক বাকি ছিল, প্রবলেম 4। এটা করলে এই চ্যাপ্টারের 8টা অঙ্কই করা হয়ে যাবে। এই 8টা অঙ্কের আলোকে আপনি অধ্যায়ের সব অঙ্ক ইনশাল্লাহ পারবেন। যদি না পারেন তাহলে কি করবেন? নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ রাত 10টায় আবার সলভ ক্লাস হবে। ওই ক্লাসে আপনি আপনার ব্যক্তিগত সমস্যাগুলো আমাকে বলবেন যে স্যার, আমি তো আমার বই থেকে অঙ্ক আছে, ধরেন আপনি আপনার যদি কমার্স সাবজেকশন থাকে বা অন্য যে কোনো বই থাকে, যে স্যার 47টা অঙ্ক আছে কমার্স সাবজেকশনে, আমি তো 47টার মাঝে এই দুই একটা বুঝতেছি না। আপনার 8টা অঙ্কের আলোকে আমি 47টা করার চেষ্টা করছি, 2-4টা পারি না, সেইগুলো আমাকে বলবেন, আমি সেগুলো আমি করে দিলাম। আর যদি আপনার অন্য কোনো পাবলিকেশন থাকে সেইগুলোর অঙ্ক করে আপনি কিন্তু আমার সাথে জুম ক্লাসে বলতে পারতেছেন। আর আপনাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছেন, বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আপনারা বলতে পারবেন যে প্রশ্ন বেশ জটিল হয় এবং হুবহু প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকে। তো বই থেকেও আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রশ্ন সহজ হলে তো শীট থেকে হুবহু থাকে, কিন্তু কঠিন হলে দেখা যায় বানায় দেওয়া হয়। সেক্ষেত্রে যার মেধা যত বেশি ভালো থাকে তত ভালো পারে। আচ্ছা, প্রবলেম 4 করতে গেলে আমাদের আগের ক্লাস অবশ্যই করা থাকতে হবে। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের বলবো আজকের ক্লাস বাদ দিয়ে ইয়ে নেক্সট উইক আর কি, নতুন চ্যাপ্টার যখন শুরু করবো সেখান থেকে ক্লাস করে। বলতেছে প্রবলেম 4, দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন রিসিপ্টস অফ এ ফার্ম। একটা ফার্মের, একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের কিছু তথ্য এখানে পাওয়া গেছে। প্রথম হচ্ছে ক্যাপিটালাইজেশন রেট, মানে এটাকে বলা হয় মূলধনের সুদ, কে ই, কে এর মান 10% প্রশ্নে বলা আছে। আর্নিং পার শেয়ার, ই এর মান 10 টাকা দেওয়া আছে। রেট অফ রিটার্নের মান দেওয়া আছে 12, 10, 8। আর এর মান 3টা দেওয়া আছে, 12%, 10% এবং 8%। এইগুলা দিয়ে তারা বলতেছে শো দ্য ইফেক্ট অফ ডিভিডেন্ড পলিসি অন দ্য প্রাইস অফ দ্য শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেল এর অনুযায়ী এটার প্রভাব দেখাতে বলছে। গর্ডন দেখাতে হবে না, শুধু ওয়াল্টার দেখালে চলবে। এবং কোনটা অপটিমাম, আচ্ছা এটা পরে আমরা বুঝিয়ে, আমরা প্রথমে হলো দেখাতে বলছে ওয়াল্টার মডেল অনুযায়ী ডিভিডেন্টের প্রভাব। আমরা আগের ক্লাসে বলছিলাম ওয়াল্টার বলতেছে গবেষণা করে যে ডিভিডেন্ট যদি আর এর মান বড় ছোট হয়, আর এর মান বড় ছোট হয়, সেক্ষেত্রে ডিভিডেন্ট 0% দিতে হয়। আর যদি আর এর মান ছোট হয়, কে এর মান বড় হয়, 100% দিতে হয়। এটা কোন ভিত্তির উপরে সে বললো? আজকে এটা প্রমাণ করে বা দেখবো আমরা যে এই ডিভিডেন্ড দিয়ে দিলে কোম্পানির বেশি দিলে ভালো না কম দিলে ভালো। আচ্ছা, ফার্স্টে এটা করার জন্য একটা ছক করে নিব আমরা, এবং ওয়াল্টারের সূত্রটা লিখে নিব। ওয়াল্টারের সূত্রটা এখানে লিখে নিব। ওয়াল্টারের মত অনুযায়ী পিও সমান সমান ডি প্লাস, নিচে লিখে জায়গা হচ্ছে না, ওয়াল্টারের মত অনুযায়ী এটা হলো সূত্র নাকি। এখন আমরা প্রমাণ করে দেখব যে, বা আমরা প্রমাণ করতে হবে না, আমি দেখতেছি যে কি ঘটনা ঘটে। প্রথমে আমরা অঙ্কটা করতেছি 12% নিয়ে, 12% নিয়ে। অর্থাৎ
আর এখানে বড়, কে কিন্তু এখানে ছোট। কি ঘটে? প্রথমে আমরা ডিভিডেন্ড দিলাম, ডিপি রেশিও 0, ডিপিটা আমি দিলাম না, তার ডি এর মান কত হবে? ই এর সাথে ডিপি রেশিও গুণ করলে ডি এর মান বের করতে হলে আমরা জানি ডি সমান সমান ই গুণ ডি, ডিপি রেশিও। ই এর মান কত? 10, ডিপি রেশিও হলো 0, তাহলে ডি এর মান 0 হবে। প্রথমে আমি ডিভিডেন্ড দিলাম, তাহলে কি ঘটে? ডিভিডেন্ড যদি না দেন ডি এর মান 0 থাকবে, আর এর মান থাকবে হলো 12, কে এর মান 10, ই এর মান 10, ডি এর মান 0, কে এর মান 10। ক্যালকুলেশন করলাম, আমার আসতেছে 120 টাকা। আমরা এই ডিপি রেশিও ধরে নিছি, এখন অল্প কিছু বাড়ায় দিই, অর্ধেক দিই টাকা। হ্যাঁ, ডিপি রেশিও আর কি 50% দিই, মুনাফা যদি 50% দিই, ডি এর মান কত আসবে? 10 গুণ 50%, মানে 5 টাকা। তাহলে পিওর মান যদি বের করতে চাই আমি, সব ঠিকঠাক থাকবে, আনসার আসলো 110। শুধু ডি এর মান 5 ধরছি আমি। এখন আমরা ভাবতেছি সম্পূর্ণ টাকাটা মালিকদের দিয়ে দিব, ডিপি রেশিও 100%, ডি এর মান আসবে 10 গুণ 100%, অর্থাৎ 10 টাকা। ডি এর মান যদি 10 ধরে অঙ্কটা করি, তাহলে আমাদের এখানে টাকা আসতেছে 100। আমরা ওয়াল্টারের একটা যে কথা বলছিল, আর যদি বড় হয়, কে যদি ছোট হয়, ডিভিডেন্ড না দিলে সবচেয়ে ভালো, এটা সে বলছিল। প্রমাণ করে দেখলাম, আর যদি বড় হয়, কে যদি ছোট হয়, আমি ডিভিডেন্ড যদি না দেই, দিলাম না 1 টাকাও, আমার লাভ বেশি হইতেছে। ডিভিডেন্ড যত দিতেছি, লাভ তত কমতেছে। তাহলে এইবার একটু প্রমাণ করে দেখি। আর এর মান 8 ধরে করতেছি, অর্থাৎ আর এবার ছোট, কে এবার বড়। সেক্ষেত্রে সেম সূত্র আমি দেখাচ্ছি, ডি এর মান তো এবার 0 ধরবো, ডি এর মান 0, এটা 12, আর এর মান হলো 8, কে এর মান 10, ই এর মান 10, ডি এর মান 0, কে এর মান 10। অর্থাৎ এই সূত্রে সব ঠিকঠাক থাকবে, ডি এর মান 0 ধরে অঙ্ক করবো, কিন্তু এটা কি দিব? 12 জায়গায় 8 করে অঙ্কটা করবো, তাহলে দেখতেছি এখানে আসতেছে 100। আবার যদি এবার ডি এর মান যদি আমি 5 টাকা ধরে অঙ্কটা করি, তাহলে মান আসতেছে হলো, সরি, এটা 80 আসতেছে, এটা আসতেছে হলো 90। এবার যদি ডি এর মান 10 ধরে অঙ্কটা করি, মান আসতেছে, আমি দেখতেছি 100। আবার প্রমাণ হলো,
যদি আর ছোট হয়, কে যদি বড় হয়, সেক্ষেত্রে ডিভিডেন্ড যত বেশি দিব তত বেশি লাভ। সম্পূর্ণ ডিভিডেন্ড দিয়ে দিছি আমি, 100 টাকা দাম পড়ছে শেয়ারের, আর ডিভিডেন্ড আমি আটকায় রাখতেছি, আমার শেয়ারের দাম কমতেছে। তাহলে এটা বুঝতে পারলাম, ডিভিডেন্ড যদি আমি আর এর উপর নির্ভর করবে কতটুকু ডিভিডেন্ড দিলে ভালো, আর এবং কে এর উপর নির্ভর করবে। আর যদি আর আর কে সমান থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো প্রভাবই পড়বে না। দেখেন, আর আর কে কি 10%, 10% যদি করি আমি অঙ্কটা, তাহলে এনে সব ঠিকঠাক থাকবে, শুধু আর এর মান 10 হবে। দেখবেন 80 টাকা, সরি 100 টাকা। আর ডি এর মান 5 ধরে যদি আমি সম্পূর্ণ অঙ্কটা করি, দেখবেন এখানেও 100 টাকা। অর্থাৎ যদি আর আর কে যদি সমান হয়, ডিভিডেন্ড যা ইচ্ছা তা দেন, এতে কোনো কারো আসে যায় না, শেয়ারের মান দাম সমান থাকবে সবসময়। 100 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যদি দিতে চাই আমি, যে হোয়েন উড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য ফার্ম, কখন অপটিমাম পে আউট রেশিও। গতদিন আমি যে লিখে দিছিলাম কথাটা, ওইটা লিখবেন। যখন আর এর মান বড়, কে এর মান ছোট, তখন 0% হলো অপটিমাম, এবং যখন আর এর মান ছোট, কে এর মান বড়, তখন 100% হলো অপটিমাম। ঠিক আছে, এটা ছিল আমাদের ওয়াল্টন মডেল। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার আমি এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, তাহলে প্রশ্ন করতে হবে যে যেটা বুঝেন না এটা প্রশ্ন করতে হবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন কোয়েশ্চেন করার সুযোগ আছে, হাত হ্যান্ড রাইজ করলে আমি কোয়েশ্চেন করার সুযোগ দেবো। মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমরা তাহলে গর্ডন মডেল তো, ওয়াল্টন মডেল তো আমরা করলাম, এটা যে গর্ডন করার প্রয়োজন নাই, তারপর যদি করতে চান আমি একটা দেখাই দিব, বাকিগুলা কিন্তু আপনারা করে নিতে হবে। গর্ডনের সূত্র কি শিখছি আমরা, যদি বাকিগুলো না পারেন তাহলে বাদ দিবেন, কারণ কি এতটুকু যদি না বুঝেন তাহলে গর্ডন কি বুঝবেন। গর্ডন মডেল অনুযায়ী আপনার সূত্র হলো, উপরে ডি হয়, নিচে হয় কে আর ইন্টু বি। আমি একটা দেখা দিব, বাকিগুলো আপনি করবেন। হ্যাঁ, গর্ডন মডেল অনুযায়ী এভাবে ঘর করে নেবেন। ডি এর মান 0, কে এর মান, কে এর মান আপনার হলো, ডি এর মান যদি 0 হয়, কে এর মান হলো এখানে 10, ডি আর ইন্টু আর এর মান হলো 0.12 গুণ বি এর মান, বি এর মান হলো আপনার, বি এর মান তো নাই, বি বুঝায় রিটেনশন রেশিও, অর্থাৎ ডিপি রেশিওর উল্টা। 100 ডিপি, বি সমান সমান 100 মাইনাস ডিপি রেশিও, অর্থাৎ এটা যদি 10 শূন্য হয়, এটা হবে তাহলে 100 মাইনাস 0, অর্থাৎ 100।
100 মানে বি এর মান হলো রিটেনশন রেশিও 100%, মানে 1। এখন এটা গুণ টুন করলে এটার মান 0 আসবে। এখন যে এটা করতে যাই, তাহলে পিও বের করতে গেলে এটা ডি এর মান 5 হবে, কে এর মান এটা হবে, আর হলো আপনার বি এর মান, এখানে বি এর মান আসবে 100 মাইনাস 50%, থাকলো 50%, মানে 0.5। যা আসে হিসাব করে দেখবেন যে কত আসে, 5/0.04, 125 টাকা। বি এর মান এটার ক্ষেত্রে 0 হবে, বি সমান সমান 0, কারণ 100 থেকে 100 বাদ দিলে 0 থাকে। পিও হবে, উপরে হবে 10 মাইনাস 0.12 ইন্টু 0, 10 দিয়ে ভাগ করলে মানে 100। এইভাবে আপনি এটা করতে পারবেন, কিন্তু এটা গর্ডনের দেখানোর প্রয়োজন নেই। গর্ডনের এটা এইভাবে প্রভাব দেখানো যায়, ওয়াল্টার মডেলেই দেখানো যায়। গর্ডন নিয়ে চিন্তা না করে ওটা বাদ দিয়ে দেন, ওয়াল্টার নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, এখানে গর্ডন মডেলটা কেটে দিবেন, ঠিক আছে? যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে সলভ ক্লাস হবে, আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।